ভারতের নতুন কাশ্মীর পশ্চিমবঙ্গ। আপনাদের সামনে আজকে আমি পর্ব শুরু করার আগে একটা ছোট্ট ভিডিও দেখিয়ে পর্বটা শুরু করছি, একটু মন দিয়ে দেখুন। কিসের ভয়? কোনো ভয় আমরা পাই না। আমরা এখন জীবন দিয়ে আমরা হাইটে ছোট হয়ে আছি। আল্লাহ যদি আমাদের একটু বড় করায়, তাই সামনে 26 সাল বলো 30 সাল বলো, কি দিন আসবে সেটা আমরা দেখিয়ে দেবো। তাকে হুঁশিয়ারি। হ্যাঁ হ্যাঁ, এরকম হুঁশিয়ারি। আমরা কারোর দিকে ভয় পাই না। দেখলেন বন্ধুরা, কিসের ভয়? খারিজি, সম্ভবত খারিজি মাদ্রাসা স্টুডেন্ট এরকমই হয়। কিসের ভয়? আল্লাহ যদি আরেকটু লম্বা করতো তাহলে দেখিয়ে দিতাম। এবং 26 এবং 30-এ কি করব আমরা, শুধু দেখতে থাকুন। এই ধরনেরই বক্তব্য বলছে এই সমস্ত খারিজি মাদ্রাসা থেকে পাশ করা স্টুডেন্টরা। আর এই সমস্ত দেখে শুনে পর্যন্ত আমাদের প্রশাসন নির্বিকার। এবং আপনারা যদি ভাবেন যে এটা তো কে একজন কথা বললো, এটা নিয়ে এত গুরুত্ব দেওয়ার কি রয়েছে, এরকম 1000 মন্তব্য আপনাদের সামনে আমি পরপর শোনাতে পারি। উদাহরণ হিসাবে আরো একটা মন্তব্য আপনাদের শোনাবো, যে দেশের প্রধানমন্ত্রীর হাত কেটে দেওয়ার কথা বলা হয়েছিল, কি ভাষায় একজন ভদ্রমহিলা কথা বলছে দেখুন। এই ছেলের খারিজি মাদ্রাসা থেকে পাস আউট, তার নয় রক্ত টকবক করে ফুটতে পারে বয়সের জন্য, কিন্তু এই ভদ্রমহিলা 50-60 বছর, মানে 60 বছর বয়স, তারও কি রক্ত ফুটছে? শুনুন বক্তব্যটি। ওই জন্য করে মিশন সত্যি মোদি হাত দেয় কিভাবে? ওর হাত কেটে নেবো, ওর রাজমণি দুনিয়াতে পুড়ে যেই লাগাবো। এটা মোদির বাবার সম্পত্তি নয়, মোদির বাপ ওখানে কিনে থইনি। আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দিতে হবে, নইলে মোদির কাটবো ধরে, নইলে মোদির কাটবো ধরে, কেউ পারবি না। ওই জন্য শুনলেন, এরকম অজস্র বক্তব্য একটু চাইলেই আপনারা খুঁজে পেতে পারেন। আমাকে বললেই আপনাদের সামনে বিভিন্ন পর্বে দেখিয়েছি, আগামীতে দেখিয়ে দেব। কিন্তু কেন এটা দেখালাম? তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের বাঁচার জন্য, বিশেষ করে বাংলাদেশ পার্শ্ববর্তী জেলাগুলিতে হিন্দুদের বাঁচার জন্য কি অস্ত্র তুলে নেওয়াই একমাত্র পথ? না, আমি এ কথা বলছি না। কে বলছে দেখাবো আপনাদের সামনে আজকের এই পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের বুকে সৃষ্টি হয়েছে, এটা বাংলাদেশকেও হার মানিয়ে দিচ্ছে। তার কারণ বাংলাদেশে মৌলবাদী শাসন চলে, সেখানে পুলিশ নির্বিকার থাকে, সেখানকার কেন্দ্রীয় সরকার নির্বিকার থাকে, সেইটা আমরা দেখে অভ্যস্ত। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে ঘটে যাওয়া এই ঘটনা নিয়েও যে একই পরিস্থিতির সম্মুখীন আমরা হব, যে আক্রান্ত হয়েছে, তারপরেও যে সমস্ত পুলিশ প্রশাসন কার্যত তাদেরকে জেলের মতো করে বন্দি করে রেখে দিয়েছে, না ভেতরে কোনো সাংবাদিকদের ঢুকতে দিচ্ছেন, না তাদেরকে বাইরে এনে কারোর সঙ্গে দেখা করার সুযোগ করে দিচ্ছেন, এবং কার্যত একটা জেলখানাতে পরিণত করে দিয়েছে আমাদের এই রাজ্য প্রশাসন। তাদের অপরাধ, তারা হিন্দু ধর্মের মানুষ এবং তারা অত্যাচারিত। গেট বন্ধ করে রেখেছে, বাড়িতে দিচ্ছে না। আমার বিটি আসছে, এখানে আমার বিটির বাড়ি আছে, কিছু জিনিস চাটা করে নিয়ে আসে, বাড়িতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না। তো ওই দুয়ারাকে বলে বন্ধ করে রাখছে আমাদেরকে, বাড়িতে দিচ্ছে না। আমরা বলছি কি টেমে একটু বাড়াবো, চাটা খেয়ে আবার ঢুকে যাবো যেখানে থাকছি, তো ও বাড়িতে দিচ্ছে না। বিমলা মন্ডল। আমি এইখানে আপনাদের সামনে শোনাতে চাইব যে মদন মিত্র, তৃণমূল কংগ্রেসেরই তো একজন নেতা, তিনি বলছেন যে এমন একটা সময় হয়ে গিয়েছে, মানুষ এবার আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। এ কথা আমার নয়, মদন মিত্রের কথা। শুনুন একবার আপনারা, একটা ছোট্ট অংশ আমার হাতে এসে পৌঁছেছে, শুধু ওই অংশটুকুই আপনাদের শোনাবো, শুনুন। আমার ধারণা মানুষ খুব তাড়াতাড়ি আইন হাতে তুলে নেবে। মানুষ আর সহ্য করতে পারছে না। মানে আমি নোংরামি করছি, আবার আমি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছি, এটা তো হয় না। আমার ধারণা। শুনলেন? আসলে দেখুন, নিশ্চিতভাবে আমরা গণতন্ত্রের পাঠ অনেক পড়েছি, যে আইন হাতে তুলে নেওয়া কখনোই উচিত নয়। কোনো স্বাধীন নাগরিক সে কাজ করতে পারে না, যদি তারা করে তাহলে পুলিশ আইন আনুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই ধরনের বক্তব্য আমরা কাগজে পড়েছি।
কিন্তু বা সংবিধানে লেখা রয়েছে, কিন্তু আপনারা বলুন, মানে যারা মার খাচ্ছে, প্রশাসন নীরব নিশ্চুপ, তারা নিজেদেরকে বাঁচার জন্য কি করতে পারে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ঠিক কাশ্মীরে পাকিস্তানের পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলি থাকে, সেই গ্রামগুলিতে সেখানে কেন্দ্রীয় সরকার তাদের লাইসেন্স সহ অস্ত্র রাখার অনুমতি দেয়। তার কারণ অতর্কিতে পাকিস্তান থেকে হামলা চালালে তাদের নিজেদের আত্মরক্ষার তাগিদে সেই লাইসেন্সযুক্ত অস্ত্র তারা ব্যবহার করতে পারে, বলছেন বিরোধী দলনেতা। তার দাবি এই যে পশ্চিমবঙ্গেতেও এখন এই ধরনের বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই রকম অস্ত্র দিতে হবে, লাইসেন্সযুক্ত অস্ত্র তাদের হাতে তুলে দিতে হবে আত্মরক্ষার তাগিদেই। বিতর্ক হতে পারে, বিতর্কের ঝড় উঠতে পারে, কিন্তু আমার অভিমত ছাড়াই আমি বিরোধী দলনেতার মন্তব্যটা এক্স্যাক্টলি শোনাবো যেমনটা তিনি বলেছেন। শুনুন। বাংলাদেশ থেকে যে 50 কিলোমিটার বর্ডার এলাকা এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম, 20%-এর নিচে, তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। হিন্দুদের কাশ্মীরের তো বর্ডারের বহু গ্রামে ব্যবস্থা আছে, স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো। কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় আপনারা না করতে পারেন, তাহলে 10-15% হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না। শুনলেন, এটাতে আমি আপনাদের কাছে মতামত চাইবো না, তার কারণ আমি চাইবো না যে আপনারা এই মতামত প্রকাশ করুন যে বিরোধী দলনেতা সঠিক বলেছেন। আসলে এটা যতক্ষণ না সাংবিধানিকভাবে স্বীকৃত বা সিদ্ধান্ত হয় ততক্ষণ পর্যন্ত তো আমরা বলতে পারি না যে আপনারা অস্ত্র রাখুন। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে মদন মিত্র এবং শুভেন্দু অধিকারীর গলা, তাদের স্বর কিছু কিছু জায়গায় অন্তত মিলে যাচ্ছে। এই আক্রান্ত পরিবারগুলোর অনেকেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে এসেছেন লক্ষ্মীর ভান্ডারের লোভে, আর পশ্চিমবঙ্গের এখনো অনেক মানুষ লক্ষ্মীর ভান্ডারের লোভে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে যাচ্ছেন। মুর্শিদাবাদের ভিডিওগুলোও দেখছেন, আমাদের পর্বগুলোও শুনছেন, আবার ভোটে নেমে তৃণমূল কংগ্রেসকে ভোটও দিচ্ছেন। কাজেই এই এত বড় সাহস পশ্চিমবঙ্গের মানুষ, কোন সাহসে যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রেখে দিয়েছেন, এই দুঃসাহসিক বঙ্গবাসীকে আমরা হারিয়ে ফেলি যখন প্রতিবাদের ভাষা, যখন প্রশ্ন খোঁজে, যখন রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত বলে মনে হয়, তখন এই সাহসী বঙ্গবাসী যারা তৃণমূলকে ভোট দেয় তারা প্রতিবাদ করতে পারেন না। আমি আপনাদের সামনে আমাদের সংবাদ মাধ্যমের একটি উদাহরণ দেব। ঘণ্টাখানেক সঙ্গে সুমন দে অত্যন্ত বিদগ্ধ সঞ্চালক, অন্তত রিসেন্ট টাইমের মধ্যে তিনি অন্যতম সেরা। পশ্চিমবঙ্গের যে কোনো নিউজ মিডিয়ার মধ্যে তিনি সেরা বলে মনে করি। তার সঞ্চালনের একটা স্টাইল রয়েছে, কেউ পছন্দ করতে পারেন, কেউ অপছন্দ করতে পারেন। কেমন, একটু যদি উদাহরণ আপনাদের সামনে আমি দিই। ভগবান না করুক, যদি ধরুন তার বাড়িতে কোনোদিন ডাকাতি হলো, ভগবান না করুক, হাইপোথেটিক্যালি আমি একটা প্রশ্ন করছি, তার বাড়িতে যদি কখনো ডাকাতি হয়, সেই ডাকাতি যদি 2-3 কোটি টাকা তার বাড়ি থেকে নিয়ে চলে যায়, কিংবা যদি কোনো ছোটখাটো ভায়োলেন্সের মতো ঘটনা ঘটে, তার পরের দিন সুমনবাবু ঘণ্টাখানেক সঙ্গে সুমন প্রোগ্রাম করবেন, বিশিষ্ট বিজ্ঞদের ডাকবেন, সেখানে তৃণমূলকেও ডাকা হবে, বিজেপি সবাই থাকবে। পুলিশ এফআইআর নিতে চায়নি, পুলিশ কিছু করেনি, এই অভিযোগ তো তখনও থাকবে। তখন সুমনবাবু দাঁড়িয়ে প্রশ্ন করবেন যে দেখুন, আমার বাড়িতে ডাকাতি হয়ে গিয়েছে, আমার পরিচারকেরা আক্রান্ত হয়েছেন, এর তীব্র প্রতিবাদ তো করছি নিশ্চয়ই, কিন্তু সাথে সাথে তো আমাকে উত্তরপ্রদেশে যে সাংবাদিক মার খেলেন যোগী রাজ্যে, সেটা নিয়েও তো প্রশ্ন করতে হয়। কাজে যোগী রাজ্যে যদি এমন ঘটনা ঘটে, আমার বাড়িতে ঘটেছে, আর এমন কি বড় ব্যাপার? পশ্চিমবঙ্গের এই মিডিয়ারা আপনাকে ভুল বোঝাতে বোঝাতে, ব্যালেন্স করতে করতে যে পশ্চিমবঙ্গে এটা ঘটছে, আরো কোনো একটা রাজ্যে কখনো না কখনো এই ঘটনা ঘটেছে, সেটা কাশ্মীর হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, মণিপুর হতে পারে। তাই পশ্চিমবঙ্গে এই ঘটনাটাকে বড় করে দেখছেন কেন? এইটাই হচ্ছে কার্যত মেসেজ। আর আপনারা যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন,
এই মেসেজটা পাওয়ার পর একেবারেই আনন্দে গদগদ। আপনারা ভাবেন যাক তাহলে আমরা বোধহয় ভুল সিদ্ধান্ত কিছু করিনি, ওই তো সুমন দে তো বললেন উত্তরপ্রদেশে হয়েছে। যখন আপনার নিজের বাড়িটা জ্বলে আপনি কি দেখেন যে রামের বাড়িটা জ্বলেছে কিনা? তাহলে আমরা ওর বাড়িতে যদি জ্বলে থাকে তাহলে আমি চুপ থাকবো? রামের বাড়ি যদি চুরি হয়, রহিমের বাড়ি যদি চুরি হয়, তাহলে আমার বাড়িতেও চুরি হয়েছে, ঠিক আছে। রামের ছেলে যদি পেটানি খায়, রহিমের ছেলে যদি পেটানি খায়, তাহলে আমার ছেলেও পেটানি খেয়েছে, ঠিক আছে। বলেন, কেউ বলেন? আগে তো নিজে দেখেন, আপনি যেখানে থাকেন সেটা যদি জ্বলে আপনি তো সেটা নিয়ে বলবেন। যাই হোক, গতকাল অবশ্য আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় সরকার তারা একটু উঠে পড়ে লেগেছে, সেই ব্যাখ্যায় আমি আসব। কিন্তু তার আগে আমি কেন এই এতগুলো কথা বললাম, কোন দুঃখ থেকে কথাটা বললাম, আপনারা রিলেট করতে পারবেন এই বক্তব্যটা শুনলে। এই বক্তব্যটা আপনারা শুনুন। একজন ভিকটিম পরিবার, তিনি কি বলছেন? বলছেন আমার সন্তানগুলোকে জেহাদিরা এসে বাচ্চা 1-1.5 বছরের সন্তানকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়ে আগুন থেকে তাকে তুলে আনলাম, প্রাণে বেঁচে গেল। শুনে নিন একবার। যারা বলছেন যে উত্তরপ্রদেশেও এই ঘটনা ঘটেছে, তাহলে প্রতিবাদ করবেন না, শুনুন একবার। गांव के हैं? अच्छा, तो आपके घर को भी जला दिया? हाँ जला दिया, जला दिया। घर में छोटो बच्चा लिया, दूटा बच्चा छोटे छोटे बच्चा लिया, घर में है और आগুন धरा लिया, दिया आग में फैल दिया। आग में क्या फेंक दिया? का फैल दिया, दे तारदारी टान लिया, दे बाहर से बढ़ाया। क्या बोल रही छेले आग में जला दिया लड़की को आग में जला दिया? पूरा आग में फेंक दिया। वो गुंडे लोग जो आए थे जलाने के लिए घर? मुस्लिम लोग आया सब। कितनी छोटी बेटी थी आपकी? 6 मास। 6 महीना की। अभी कहाँ है वो? हाँ? उसको चोट लगी? ना चकना लगे। हाँ ना माथा ना लगे, हम तार कर टान लिया। मतलब ये कह रहे हैं कि इनके गोद में 6 महीने की बेटी थी जिसको छीन करके आग में डाल दिया गया, जो इनके घर को जलाने आए थे। और फिर उसके बाद तुरंत इन्होंने अपनी बेटी को उठाया और अपनी जान बचा करके यहाँ इतनी दूर नाव में बैठ करके, आधे घंटे दूर है इनका घर, वहां से नाव में बैठ करके यहाँ पर अपनी जान बचा करके। শুনলেন? হাড় হিম করা ঘটনা। এই ঘটনাকে আমাদের মিডিয়া ব্যালেন্স করছে। সারাটা দিন আমি দেখলাম অত্যন্ত জনপ্রিয় সমস্ত নিউজ চ্যানেলগুলো দিলীপ ঘোষের বিয়ে নিয়ে গোটা দিনটা কাটিয়ে দিল। অথচ এই সমস্ত পরিবারগুলো একেবারে না খেয়ে, না ওষুধ পেয়ে, কার্যত মৃতপ্রায় হয়ে নিজেদের ঘর বাড়ি ছেড়ে নিজেদের দেশে নিজেরা এইভাবে পরিযায়ী হয়ে বেঁচে রয়েছেন। তাদের কথা, তাদের প্রশ্ন তুলে না ধরে দিলীপ ঘোষ কেন এত বছর বয়সে বিয়ে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ফুলের মালা তাকে পাঠালেন, শুভেচ্ছা বার্তাতে কি তিনি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে, মিডিয়ারা শুধুমাত্র এইটা নিয়ে পড়ে থাকলো। আমি আপনাদের সামনে বলি না যে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা দোষী সাব্যস্ত করবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হতে পারতো না। আসলে আপনারা দেখেছেন যে একটা জিনিস লক্ষ্য করবেন যে কাশ্মীরেই কেন আপেল হয় বলুন তো? আপেলের তো অনেক দাম, তাহলে তো পশ্চিমবঙ্গে তো অনেক মাঠ রয়েছে, সেই মাঠে তো আপেল চাষ করলেই হয়। আবার মালদাহে কেন আম হয় বলুন তো? কাশ্মীরে আমের দাম আমি গিয়ে দেখেছি 200 থেকে 300 টাকা কেজি, এখানে যখন 10-20 টাকা কেজি। তাহলে তো কাশ্মীরেও আম চাষ করলে হয়। অর্থাৎ যে মাটি আপনি দেবেন সেই মাটিতে বিষবৃক্ষ হবে না সেখান থেকে গোলাপ ফুল তার গাছ হবে, সেটা ডিপেন্ড করছে আপনি কি মাটি দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি, এত বড় রাজনৈতিকবিদ তিনি তৈরি হয়েছেন, যারা তাকে একা দোষ দিচ্ছেন, তিনি হতে পারতেন, আমাকে বলুন, সুপ্রিম কোর্ট যদি স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিতেন, এই 26,000 চাকরি দুর্নীতিগ্রস্তভাবে যে সরকার করলো তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতেন, কিংবা তার আগেই যদি বলুন অভয়াকাণ্ডের ঘটনায় যদি আমাদের সিবিআই তদন্ত করে সঠিক তথ্য তুলে দিতে পারত, তাহলে আমাদের তদন্তকারী সংস্থাও যেরকম তারা সুযোগ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা রাজনৈতিক নেত্রী, করাপ্টেড নেত্রীকে এইভাবে বড় গাছে পরিণত করতে।
আমাদের ন্যায়ালয়গুলো তারা আবার 26,000 চাকরির বাতিল করে দিতে পারেন, কিন্তু এই 26,000 চাকরিটা কেন দুর্নীতিতে বা কার দুর্নীতিতে বাতিল হলো তাদের শাস্তি ছাড়াই বাতিল করে দিতে পারেন। অর্থাৎ এমনটা হলো নাকি যে সরকারে আসবেন তিনি দুর্নীতি করলে শুধু ওই দুর্নীতিটুকু শুধু সুপ্রিম কোর্ট জাজ করবে, কে দুর্নীতি করলো, কেন দুর্নীতি করলো, কারা টাকা নিল, সুপ্রিম কোর্ট এসব দেখবে না। মানে ধরুন আমি যদি এখন মুখ্যমন্ত্রী হয়ে যায় আর গোটা পশ্চিমবঙ্গটা আমি দখল করে নিই, তাহলে সুপ্রিম কোর্ট বলবে যে না, গোটা পশ্চিমবঙ্গটা না, তুমি এই কয়েকটা জায়গা ছেড়ে দাও, এই 2-4টে জায়গা ছেড়ে দিলেই ঠিক আছে। মানে আমার কোনো শাস্তি হবে না, ওই 2-1টা জায়গা যেটা আমি দখল করেছিলাম ওইটা ছাড়িয়ে দিলেই ব্যাস। অর্থাৎ আমাদের ন্যায়ালয় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনৈতিক নেত্রীকে তৈরি করতে সাহায্য করেছেন আমাদের কেন্দ্রীয় সরকার। অরবিন্দ কেজরিওয়ালের শীষমহল নিয়ে যেভাবে টানা লেগে গিয়েছিলেন, কিংবা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পিছনে যেভাবে আমাদের কেন্দ্রীয় সরকার উঠে পড়ে লেগে গিয়েছিলেন, দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে এইভাবে লাগতে। এই যে সিবিআই এত অকর্মণ্য, যেখানে এই আরজি করের মতো ঘটনায় গোটা পশ্চিমবঙ্গবাসী কার্যত রাস্তায় নেমে গিয়েছিল, এর থেকে বড় প্রতিবাদ আর কি হতে পারে? সেই প্রতিবাদে সিবিআই যখন কোনো রেজাল্ট দিতে পারলো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যা কাজ করেছিল দুদিনে, আমাদের সিবিআই যখন 2 বছর পেয়েও বা 6 মাস পেয়েও যখন একই কাজ করলো, শুনেছেন যে কেন্দ্রীয় সরকারকে সিবিআই কে কড়া ধমক দিতে কিংবা সিবিআই এর কোনো পরিবর্তন আনতে? অমিত শাহ তো দেখাই করলেন না। সেই জন্যই আমি বলি যে দেখুন, প্রস্তুত হন। কিভাবে প্রস্তুত হবেন সেটা আমি আপনাদের সামনে আমি বলতে পারবো না। নিজেরা প্রস্তুত থাকুন, হিংসাতে বিশ্বাস করবেন না, কারণ আমাদের দেখুন হিংসা করলে আপনারাই আইনের আওতায় পড়ে যাবেন, আরো জীবন মাটি হবে, কাজে সেটা তো আমি বলতে পারি না। প্রস্তুত হন। গণতান্ত্রিকভাবে যদি একটা স্বাধীনতা আনা যায় তাহলে স্বাধীনতা আসুক পশ্চিমবঙ্গে, আর যদি স্বাধীনতা না হয় তাহলে পশ্চিমবঙ্গকে ওই শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে বাংলাদেশ থেকে বার করে এনে ভারতের সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন, সেটা না হয় উল্টো করে আবার বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দেবেন। সেদিন যারা হেসেছিলেন যে 4 দিনে কলকাতা দখল করে নেব, খুব হেসেছিলেন না? আমিও হেসেছিলাম, খুব হেসেছিলাম যে এটা বলে কি রে, 4 দিনে নাকি কলকাতা দখল করে দেবে। দেখিয়ে দিল তো, 2 দিনে মুর্শিদাবাদ তো দখল করলো, তা কলকাতা দখল করতে 4 দিন লাগবে, তোর অসুবিধার কি রয়েছে? আমরা বলেছিলাম আমাদের রাফেল রয়েছে, হ্যান রয়েছে, ত্যান রয়েছে, দেখলেন তো কার্যক্ষেত্রে কি রয়েছে? আমাদের পেন্সিল, আমাদের হাতে পেন্সিল ধরিয়ে দিয়েছে সবাই। আমাদের ন্যায়ালয় থেকে শুরু করে আমাদের রাজ্য সরকারের কথা ছেড়ে দিন, তারা আমাদের রাজ্যের রাজ্য সরকার না অন্য দেশের রাজ্য সরকার আমরা বুঝতে পারি না। আর যে কেন্দ্রীয় সরকারের ওপর এত ভরসা রেখেছি, অন্তত এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ নিয়ে এতটা ভরসা করা কি কিছু রয়েছে? দেশের অনেক রেসপেক্টে আমি এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে অনেকভাবে আমি স্বাগত জানিয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একের পর এক ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি সত্যি সমর্থনযোগ্য? আমাদের রাজ্যপাল, তার ভূমিকা, হঠাৎ করে তিনি শীত ঘুম থেকে উঠে কালকে চলে গেলেন মালদাতে দেখা করতে, তার সেই অদ্ভুত ঢঙে বলা ইংরাজিতে তিনি কি বলেন, যারা ইংরাজি জানে তারাও বুঝতে পারলেও সেখান থেকে রস তারা পেতে পারেন না। অর্থাৎ সাংবিধানিক কোনো পদক্ষেপ নেওয়ার কোনো জায়গা নেই। সেই কারণেই বললাম, ওই যে প্রথমে বক্তব্যটা শোনালাম যে শুধু অপেক্ষা করুন, আল্লাহ আমাদের একটু ছোট করে রেখেছে, তাই যদি একটু হাইটটা বড় করে দিত না, আরে হাইট বড় করারও দরকার নেই, এতেই কাঁপিয়ে দিচ্ছে, আর হাইট বড় করলে তো হয়েই যেত। কিচ্ছু করার নেই আমাদের, তার কারণ আমাদের কেউ দেখবে না, আমাদের পাশে কেউ থাকবে না। আপনারা ভাবতে পারেন যে আপনারা সেফ, আপনারা কলকাতায় রয়েছেন, আপনারা দার্জিলিংয়ে রয়েছেন, আপনারা বর্ধমানে রয়েছেন, আসানসোলে রয়েছেন, দুর্গাপুর রয়েছেন, কোচবিহার রয়েছেন, মেদিনীপুর রয়েছেন, আপনারা সেফ, ঠিক আছে, সেটাই ভগবান তাই করুক। কিন্তু যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে ভূমিকা পালন করছে,
ইতিহাস তার কি ব্যাপার, মানে বিচার করবে এই মানুষগুলো মরে যাওয়ার পর? ইতিহাস তারা তো আর দেখতে আসবে না যে ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা একচক্ষু ভূমিকা পালন করেছিলেন, কি রকম লেখা রয়েছে ইতিহাসে, তারা তো আর দেখতে আসবেন না। তো আমাদের সামনে এই মুহূর্তে পেন্সিল ছাড়া কিছুই নেই। আপনারা শুধুমাত্র যদি পারেন, মানবিকতা যদি থাকে, মাঝে মাঝে গায়ে একটু চিমটি কেটে দেখবেন যে এটা সিনেমা দেখছেন কিনা, একটু সিরিয়ালগুলো কম দেখে একটুখানি খবরগুলো দেখুন। দেখার পর যদি মনে করেন যে না, শাসক দলকে বোধহয় পরিবর্তন করতেই হবে, তো দেখুন এই একমাত্র গণতান্ত্রিক রাস্তাটাই তো আমাদের সামনে খোলা। আর সেখানেও যদি ভাবের ঘরে চুরি করেন, তাহলে কি করবেন? আমার আর জানা নেই। কিছু টাকা পয়সা জমিয়ে রাখতে পারেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে, তবে ক্যাশ রাখবেন না। তার কারণ রিলোকেট হতে হলে তো ক্যাশ ইউজ করা যাবে না। এরা বলছিল, দেখলেন না, 2 লাখ টাকা ভাড়ের মধ্যে মাটির তলায় মেয়ের বিয়ের জন্য রেখেছিলাম, চুরি করে নিয়েছে। ক্যাশ ফ্যাশ রাখা যাবে না, অনলাইনে রিলোকেট করতে গেলে কাজে লাগতে পারে। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। এখনকার মতো এখানেই।